প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকদিন পর তোমাদের মাঝে আবার চলে আসলাম। আমাদের এবার ষষ্ঠ শ্রেণীর ক্লাস, গণিত ক্লাস নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। ইতিপূর্বে তোমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর যে বইগুলো আছে তোমরা সেগুলো পেয়ে গেছো। তার জন্য তোমাদের ক্লাসটাই অতি জরুরি হয়ে পড়েছে। তার জন্য আমাদের নতুন ক্লাসটা আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকে অনুশীলনী 1.1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আচ্ছা, আমরা আগে এই স্বাভাবিক সংখ্যার উপরে বা এই 1.1 এর উপরে আমরা কিছু ধারণা নিয়ে তারপর আমরা অঙ্কতে যাব। আমরা ধারণা না নিয়ে যদি অঙ্কতে যাই তাহলে কি অঙ্কগুলো আমরা শিখতে পারবো না। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? অঙ্কগুলো দিয়ে আমাদের প্রথমে ধারণা নিতে হবে। ধারণা নেওয়ার পরে আমরা অঙ্কতে গেলে আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে। আচ্ছা, চলে আসি। এখন আমরা প্রথমে সংখ্যা পরিবারের সদস্য। আজকে আমরা সংখ্যার কিছু মজার জিনিস নির্ণয় করব, যেগুলো হয়তো আমাদের অনেকের জানা আছে, আমাদের অনেকের জানা নাই। তার জন্য আমরা কি করব? এই সংখ্যার যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমরা তোমাদের মাঝে তুলে ধরবো, যাতে তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। যেরকম সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা কত? আমাদের পৃথিবীতে কতগুলো সংখ্যা রয়েছে? আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমাদের পৃথিবীতে বা আমাদের এই পৃথিবীতে কতগুলো সংখ্যা রয়েছে, সেই ক্ষেত্রে আমার উত্তর কি হবে? যে আমাদের পৃথিবীতে কতগুলো সংখ্যা রয়েছে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কতগুলো সংখ্যা রয়েছে আমাদের, তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? সেই ক্ষেত্রে উত্তর হবে যে সংখ্যা রয়েছে, আমাদের পৃথিবীতে সংখ্যা রয়েছে মোট 10টি। কিভাবে? 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা সংখ্যা মিলে আমাদের পৃথিবীতে সংখ্যা কতটি? সংখ্যা মোট 10টি। কিভাবে? স্যার এই সংখ্যা কি হবে? তুমি কিন্তু এই সংখ্যাগুলো ছাড়া তুমি কিন্তু কোনো সংখ্যাই নির্ণয় করতে পারবে না। যেমন ধরো তোমার 3 5 লাগে, 3 5, তাহলে তোমার এই অঙ্কগুলো থেকে তোমার 3 নিতে হবে, 5 নিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের প্রথম প্রশ্নটা কি আছে? সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা কয়টি? তাহলে আমরা বুঝতে পারি পৃথিবীতে যেহেতু 10টা সংখ্যা রয়েছে, পৃথিবীতে যেহেতু 10টি সংখ্যা রয়েছে, তাহলে আমাদের এই সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা কতটি দাঁড়াবে? 10টি। এখন তোমাদের মাঝে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সংখ্যা পরিবারের সবচেয়ে ঘাটতারা সংখ্যা কোনটি। যেহেতু এটা একটি হাস্যকর বিষয় যে স্যার সংখ্যা পরিবার সংখ্যার মধ্যে ঘাটতারা সংখ্যা থাকে। হ্যাঁ, অবশ্যই সংখ্যার ভিতরে ঘাটতারা সংখ্যা থাকে, আর সেই ঘাটতারা সংখ্যাটি হলো 0। এই শূন্য সংখ্যাটি দিয়ে আমরা কি করতে পারি? শূন্য সংখ্যাটি দিয়ে আমরা বড় বড় হিরো সংখ্যাকেও আমরা জিরোতে পরিণত করতে পারি। কিভাবে? আমরা একটু দেখাই। ধরো তুমি এখানে 200 বা 400 বা 295 দিয়ে তুমি যদি 0 দিয়ে গুণ করো, এই শূন্য কিভাবে ঘাটতারা সেভাবে তোমাদের বুঝিয়ে দিই। এই শূন্য দিয়ে তুমি 0 দিয়ে যদি 5 গুণ করো, 0 দিয়ে যদি 5 গুণ করো, 0 দিয়ে গুণ করলে 0, তাহলে এই একটা হিরো সংখ্যাকে আমরা কি করে দিলাম? 0 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটাকে 0 বানিয়ে দিলাম। তাহলে 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করো, তো সেই ক্ষেত্রেও 0 দিয়ে তুমি কোনো সংখ্যাকে ভাগ করলে সেই ক্ষেত্রেও কি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেক্ষেত্রে 0ই হবে। তুমি যতবার ইচ্ছা ততবার ভাগ করে দেখতে পারো, কিন্তু ফলাফল তাই হবে, কিছু করার নাই, সব ফলাফল তাই হবে। তাই 0 দিয়ে কোনো সংখ্যায় গুণ করলেও যা হবে, আবার তুমি যদি ভাগ করতে যাও পরিশেষে সেটা ভাগ যাবে না, কারণ বারবার ওইটাই রয়ে যাবে, বারবার ভাজ্যটাই তোমার ভাগ শেষ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেরকম, আবার দেখো, যখন তুমি 0, এখানে একটা 2 সংখ্যা লিখলাম, এখন 0 কে যদি আমরা 2 এর পাশে রাখি, তো সাথে সাথে এটা কি হয়ে গেল? 20 চলে আসবে। কিন্তু যদি আমরা 0 কে এটার আগে লিখি, তখন কি হয়ে গেল? এই 0টার দাম না হলো কি? 0টার দাম না। এই যে শূন্য যে এক এক জায়গায় এক এক রকম, এই জায়গায় এক রকম, আরেক জায়গায় আরেক রকম, আরেক জায়গায় আরেক রকম, আরেক জায়গায় আরেক রকম, এই যে ভিন্ন পরিবর্তনগুলোকে, হ্যাঁ, এই যে ভিন্ন পরিবর্তনগুলো শূন্যটা এক এক জায়গায় এক এক রকম হয়, তার জন্য এই শূন্যটাকে আমরা ঘাটতারা সংখ্যা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আসি এই স্বাভাবিক সংখ্যার এই 1.1 আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো তোমার অঙ্কপাতন। অঙ্কপাতন জিনিসটা কি? যখন কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখা হয়, সেটাকে বলে অঙ্কপাতন। অর্থাৎ কোনো সংখ্যা, ধরো তুমি এখানে একটা সংখ্যা, এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম 2 5 3 6, এটাকে একটু আমি ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলাম। এই যে ধারাবাহিকভাবে সাজিয়ে যে একটা
অঙ্ক তৈরি করলাম, এটা কি তোমার সংখ্যাগুলোকে দিয়ে তারা যে অঙ্ক তৈরি করলাম সেটা কি বলে অঙ্কপাতন। অর্থাৎ কোন সংখ্যাকে যখন অঙ্ক দ্বারা লেখা হয়, এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে অঙ্কপাতন কি। তখন আমাদের কি লিখতে হবে, কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা যখন প্রকাশ করা হয় তখন সেটাকে কি বলে অঙ্কপাতন। আচ্ছা, এখন আমরা অঙ্কপাতন সম্পর্কে ধারণা নিলাম। এখন আমাদের 4 নম্বরটা আছে কি স্বকীয় মান ও স্থানীয় মান কি। আচ্ছা, ধরো এই সংখ্যা যেরকম আছে, ধরো 5, তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা 5 এর স্বকীয় মান কত। মনে রাখবে একটা সংখ্যার মান যত যেরকম একটা সংখ্যা 5 এর স্বকীয় মান হবে 5, একটা সংখ্যা 2 এর স্বকীয় মান হবে 2, একটা সংখ্যা 3 তার স্বকীয় মান 3। ঠিক আছে, যে সংখ্যা তার নির্দিষ্ট মান থাকে ওই মানটা কি বলে আমার স্বকীয় মান। 5 এর সংখ্যায় 5 স্বকীয় মান, 9 এর সংখ্যায় 9 স্বকীয় মান। এই যে সংখ্যাগুলোকে আমরা এক এক সংখ্যার মান যখনই করি সেটাকে আমরা কি বলি, যার সংখ্যার স্বকীয় মান বলি। এখন আমরা চলে আসি, স্বকীয় মান চলে গেলে এখন মনে আরেকটা জিনিস আনতে হবে, সেটা হলো স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান যখন জিনিসটা উল্লেখ করতে হয়, কারণ আমরা এখানে অল্প কিছু লিখছি, আরো কিছু লিখতে পারতাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, যেহেতু এটাকে আমি একটু দ্রুত লিখছি তার জন্য হয়তো হাতের লেখাগুলো একটু অসুন্দর হয়েছে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এটুকু পর্যন্ত লিখছি, নিযুত ত্রুটি আমরা লিখি নেই। তো তোমাদের বোঝার সাথে আমি এতটুকু লিখছি স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান জিনিসটা কি, যেমন ধরো 6, তুমি 6 এর স্বকীয় মান কত, 6 এর স্বকীয় মান আমরা নিশ্চয় বলতে পারি 6 এর স্বকীয় মান 6। তাহলে এখন ধরো এই যে আমি একটা তোমাদের উদাহরণ সাজিয়েছি, এখানে 2, 5, 3 এবং 6, 2, 5, 3 এবং 6। এখানে সর্বডানে কোন সংখ্যা, সর্বডানে সবচেয়ে শেষে ডান পাশে যে সংখ্যাটা ওটা হলো 6। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করে রাখবো এবং একটু আমাদের ব্রেনে রাখবো, যদি এরকম কিছু বহু নির্বাচনী প্রশ্নের ভিতরে তোমাদের চলে আসে যে কোন সংখ্যার স্থানীয় মানের ডান দিকে যদি স্বকীয় মান যদি 6 থাকে এবং 6 সংখ্যাটি যদি ডান পাশে থাকে এর স্থানীয় মান কত। মনে রাখবে যদি কোন সংখ্যা ডান দিকে থাকে স্থানীয় মানের সমান, সেটা স্বকীয় মানও যত, সেটা স্থানীয় মান কত। অর্থাৎ এই সংখ্যাটা দেখো আমাদের ডান পাশে 6 হলো আমাদের ডান পাশে, 6 এই সংখ্যাটা স্বকীয় মান কত 6, এই সংখ্যাটার স্থানীয় মান কত 6। অর্থাৎ যদি স্থানীয় মানের সমান কোন সংখ্যা যে সংখ্যাটা ডান পাশে থাকবে ওই সংখ্যাটার স্বকীয় মান যত, স্থানীয় মান তত। এখন আমরা এই সংখ্যাটা থেকে বাম পাশে আসবো, এখন আমরা স্থানীয় মান থেকে বুঝতে শিখি। এই সংখ্যাটা আমরা যখন বাম পাশে আসবো তখন কি হয়ে যায়, এই 3টা হয়ে যায় কি দশক। মনে রাখবে প্রতি ক্ষেত্রে আমরা 10 দিয়ে গুণ করব। কি রকম দেখো, এই যেমন একক, এখানে আমরা 10 দিয়ে গুণ করি, দেখো হলো দশক। এখানে আবার আমরা যদি 10 দিয়ে গুণ করি 10 কে হয়ে যাবে 100, আবার 100 যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হয়ে যাবে 1000, আর 1000 যদি আমরা 10 দিয়ে গুণ করি হয়ে যাবে 10000, 10000 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি হয়ে যাবে 1 লাখ, তাহলে 1 লক্ষ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দরকার, স্থানীয় মানের সময় আমরা যখন ডান দিক থেকে বাম দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে যাব, যখন একক থেকে দশকে যাব ওটাকে 10 দিয়ে গুণ করব, আবার দশক থেকে যখন শতকে যাব তখন ওটাকে 100 দিয়ে গুণ করব। যেরকম আমি চলে আসলাম যে এখানে এককে আমরা এক টানে দশক না দিয়ে শুধু শতকে নিয়ে যাব, তখন ওই সংখ্যাটাকে কি হবে 100 দিয়ে গুণ হবে। আবার শতককে আমরা হাজারে নিয়ে যাব, তখন ওই সংখ্যাটা এই এককে আবার আমরা হাজারে নিয়ে যাব, তখন ওই সংখ্যাটা কি হবে 1000 দিয়ে গুণ হবে। আশা করি তোমরা স্থানীয় মান এবং স্বকীয় মানের বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা আসি সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কয়টি? আমি আগেই বলেছিলাম শূন্য সংখ্যাটি কিন্তু ঘাটতেরা সংখ্যা। তাহলে এই জিনিসটা বুঝতে খুব সুবিধা হয়ে যায়, কারণ আমি তার জন্য শূন্য সংখ্যাটাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। শূন্য সংখ্যাটা কিভাবে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক আমাদের জানতে হবে শূন্য ব্যতীত বাকি যে যতগুলো সংখ্যা আছে সেই সবগুলো সংখ্যাকে সার্থক সংখ্যা বলে। অর্থাৎ শূন্য ব্যতীত কয়টা সংখ্যা আছে? শূন্য ব্যতীত আমাদের আরো যেহেতু 10টা সংখ্যা, ওখানে শূন্য বাদ দিয়ে দিই, কয়টা সংখ্যা থাকবে? একটা সংখ্যা বাদ হয়ে গেল শূন্য, তাহলে রইল আমাদের 9টা সংখ্যা। বাকি 9টা সংখ্যা কি আমরা সার্থক অঙ্ক সার্থক অঙ্ক কয়টি? তাহলে সেই ক্ষেত্রে সার্থক অঙ্ক আমাদের 9টি। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে সার্থক অঙ্ক কাকে বলে অথবা স্বাভাবিক অঙ্ক কাকে বলে, আমাদের একটাই থাকবে যে শূন্য ব্যতীত বাকি যে সব সংখ্যাগুলি আছে, শূন্য ব্যতীত বাকি সব সংখ্যাগুলিকে সার্থক অঙ্ক বা স্বাভাবিক অঙ্ক বলে। এখন আমরা আরেকটা জিনিস আসি, কমার ব্যবহারটা। আমি এই ক্লাসের মাধ্যমে
বেসিক নলেজগুলো তোমাদের মাঝে তুলে দিচ্ছি, তারপরে আমি অঙ্কতে আস্তে আস্তে অঙ্কতে চলে যাব। এখন আমরা আসি কমার ব্যাপারটা। দেখো আমরা যখন আমি আজকে এটা সাজাই নাই তোমাদের ওই আন্তর্জাতিক রীতি, যেটা এটা হলো আমাদের দেশীয় রীতি, কিন্তু যখন আমরা আন্তর্জাতিক রীতিতে যাব তখন সেটা তোমাদের আমি এর পরের ক্লাসে ওইটা আমি বুঝিয়ে দেব। এখন আমাদের দেশীয় রীতিতে মনে রাখবে কমার ব্যবহার যখন হয় আমাদের দেশীয় রীতিতে প্রথমে 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পর কমা, তারপর বাকি দুই সংখ্যা পর পর কমা, প্রথমে 3 সংখ্যা পরে কমা, তারপরে ডান দিক থেকে 3 সংখ্যা পরে কমা, তারপরে প্রতি দুই সংখ্যা পর পর কমা বসাতে হবে। কিন্তু আন্তর্জাতিক রীতিতে খুবই সিম্পল। আন্তর্জাতিক রীতিতে, কারণ আন্তর্জাতিক রীতিতে আমাদের কোনো ভেজাল নেই, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিতে প্রতি 3 সংখ্যা পর পর আমাদের কমা ব্যবহার করতে হবে। আশা করি তোমরা ক্লাসের যে বিষয় সম্পর্কে আমি তোমাদের বলেছি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা আশা করি আরো ভালো ভালো জিনিস তোমাদের মধ্যে তুলে ধরবো, এবং আমাদের যে গ্রিনি প্রিপারেটরি স্কুলের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আমাদের এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।